আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও বাগানের টুকটাক কাজ দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালের ওয়েদারটা অনেক শান্ত, ঠান্ডা ঠান্ডা। জুবাইরকে বললাম আমার সাথে একটু গার্ডেনে এসো, সামান্য কিছু মাটি আছে ওগুলো কুড়ে দেবে। তো ও আমাকে মাটিটা কুড়ে দিল। আমি এখানে কিছু চাল কুমড়ার বীজ লাগাচ্ছি। আগে আরও 2বার লাগিয়েছি, কিন্তু জানি না কেন বীজগুলো থেকে গাছ উঠেনি। তাই ভাবলাম আরও একবার লাগিয়ে দেখি, হয়তো উঠলেও উঠতে পারে। বীজগুলো লাগিয়ে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিচ্ছি। বেগুন গাছগুলোতে আবারও কিছু বেগুন হয়েছে, তো চলে এলাম বেগুনগুলো উঠানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটা গাছে কতটা বেগুন হয়েছে, মাশাল্লাহ। আসলে এই বেগুনগুলোর জাতটা অনেক ভালো। দেখুন ছোট্ট একটা গাছে কতটা বেগুন জ্বলে আছে। আর শুধু এখন না, গাছগুলো থেকে তো অনবরত বেগুন উঠানো হচ্ছে। তো ভাবতেছি এই গাছগুলো থেকে 2-একটা বড় বেগুন রাখবো, রেখে সামনের বছর এই বেগুনগুলো দিয়ে চারা করাবো। এখানে দেখুন অন্য এক জাতের বেগুন, ওই বেগুনগুলো একটু সাদা সাদা। তো একটা গাছের ডালে 3টা বেগুন ধরে বেগুনগুলো মাটিতে শুয়ে আছে। আসলে গাছের নিচে পড়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। এর মধ্যে একটা বেগুন অলরেডি পেকেও গেছে। তো দেখা যাক ওগুলোর বীজগুলো কেমন হয়, রেখে দিলাম। তো যাই হোক, আমি কাজ করি, আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট করব স্কিপ না করে আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা আলু নিয়েছি। 3টা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে আলুর পকোড়া করব, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে 3টা আলু আমি যে একটা কাটারে নিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার ঘরে আমার একজন আলু পাগল ছেলে আছে, মানে আলু দিয়ে যা যা তৈরি করা হবে সেটাই সে পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেই সাথে কিছু ধনেপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। সেই সাথে সামান্য একটু মরিচের গুঁড়া, চাট মশলা, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন সবকটা জিনিস আমি একসাথে মিক্স করে নেব। আসলে এটাতে পানি দিতে হয় না, এই যে দেখুন পানি ছাড়াই কিন্তু মাখো মাখো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব একটা ডিম, টেস্টটা একটু বাড়ানোর জন্য, আর এই ড্রটাকে আরও একটু মাখো মাখো করার জন্য। তেলটা আমি আগে থেকেই গরমে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা চা চামচ দিয়ে এভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা প্রথম দিকে আমি বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে রেখে যে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে।
তো আমি এখন সার্ভ করে নেব। এখানে আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আরিয়ানের জন্য। আরিয়ান যে কোনো ধরনের পকোড়া একটু টমেটো কেচাপ দিয়ে খেতে পছন্দ করি। তো এই যে দেখুন পকোড়াগুলো কতটা মুচমুচে সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি খুবই টেস্টি হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। তো তারপরে আমি চলে এসেছি বেগুনগুলো কাটার জন্য। গত কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। দিনের বেলা দেখা যায় রোদ থাকে, কাজকর্ম করা যায়, কিন্তু যেই সন্ধ্যা হয় বৃষ্টি চলে আসে। শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে শিল পড়ে, সেই সাথে এত জোরে জোরে ঝড় বইতে থাকে, মানে মনে হয় ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। ঝড় বৃষ্টির জন্য গত 2 দিন থেকে কারেন্ট নেই, তাই মানে ফ্যান চালানোর তো কোনো প্রশ্নই আসে না। তো এত গরমের মধ্যে রান্নাবান্না কাজকর্ম সবটা করতে হয়, রাতের বেলা একটু শান্তিতে ঘুমানো যায় না, এত গরম লাগে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করে করে আমি এদিকে বেগুনটা রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি আর বেগুন ভাজি করব না, চিংড়ি মাছ দিয়ে কিছুটা বেগুন রান্না করব। ঘরে চিংড়ি মাছ ছিল, আর বেগুনের সাথে চিংড়ি মাছটা কিন্তু ভালোই মানায়, তাই ভাবলাম কিছুটা বেগুন আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কারেন্ট নেই, চিংড়ি মাছগুলো গতকাল রাতে আনা হয়েছিল, আর কারেন্ট না থাকায় আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। ঘরে দেশি ছোটো ছোটো আলু ছিল, বেগুনের সাথে আমি ছোটো ছোটো আলুও মিক্স করে দিয়েছি। ওই দেশি আলুটা কিন্তু যে কোনো ধরনের সবজির সাথে মানায়, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর বেগুনের সাথে তো আলু ভালোই মানায়, ওর জন্য আর কি ছোটো ছোটো কয়েকটা আলু দিয়েছি, আর সেই সাথে চিংড়ি মাছ। মনে হচ্ছে খেতে কিন্তু খারাপ হবে না। তো আপনাদের সাথে গল্প করে করে এই যে দেখুন আমি রান্নাটা প্রায় করে নিয়েছি। বেগুনগুলো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি আরও একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করে চুলার আঁচটা বাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখুন আমি সর্বশেষ ঝোলটা অ্যাড করে দিয়েছি। রান্না শেষ করে যে দেখুন খাবার খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেকটা মজা হয়েছিল। সকালের খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। আজকে আমি যাব আমার সেজ বোনের বাসায়, মানে ওরা আমাদেরকে দাওয়াত করেছে। তো না গেলেও হবে না, আর বাসায়ও কারেন্ট নেই, স্কুলও বন্ধ, ওর জন্য ভাবলাম একটু ঘুরে আসি, না গেলে ওরা আবার কষ্ট পাবে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজকর্ম গুছিয়ে এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আরিয়ানের বাবা আরিয়ানও যাচ্ছে আমাদের সাথে। তো আমার বাসা থেকে আমার বোনের বাসায় যেতে তেমন একটা সময় লাগে না, মাত্র 5-6 মিনিটের রাস্তা। একটা গাড়ি রিজার্ভ নিয়ে গেলে দেখা যায় 100 টাকা দিলেই হয়ে যায়। এই যে দেখুন গাড়ি চলে এসেছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, ঠিক তখনই দেখলাম আমার একটা পার্সেল এসেছে। আমি একটা কমলার চারা অর্ডার করেছিলাম, তো এক্ষুনি পার্সেলটা আসতে হলো। আরিয়ানের বাবা পার্সেলটা রিসিভ করলেন, আর আমি এদিকে দোকান থেকে কিছু খাবার দাবার কিনে নিচ্ছি ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের ওই দিকের সব কাজকর্ম শেষ, পার্সেলটাও রিসিভ করে বাসায় রেখে তারপরে যে দেখুন গাড়িতে উঠে আমার বোনের বাসার প্রায় কাছাকাছি আর কি চলে এসেছি। তো এই যে দেখুন তাদের বাড়ির সামনে নেমে এখন হেঁটে হেঁটে তাদের বাড়িতে গিয়ে ঢুকতে হচ্ছে। আসলে বর্ষাকাল না হলে এদিকে গাড়ি তাদের উঠান পর্যন্ত যায়, এখন যেহেতু বর্ষার সিজন তাই রাস্তা অবধি গাড়ি আসে। তো যাই হোক, অনেকদিন পরে আরিয়ানের বাবাকে নিয়ে বোনের বাসায় আসলাম, আর এত গরম পড়েছে ওই জন্য আরিয়ানের বাবা এই যে দেখুন লুঙ্গি পরে চলে এসেছেন। উনি বলতেছেন প্যান্ট পরতে পারবো না, প্যান্ট পরলে গরম বেশি লাগে, আর উনি যেহেতু বাসায় লুঙ্গি পরেন তাই লুঙ্গিতে একটু বেশি কমফোর্টেবল ফিল করেন। তো যাই হোক এখানে এলাম, আর এই যে দেখুন রোজিনা, তো ও আমাকে দেখার আগে আমার ব্যাগ বের করে খাবার দাবার খুঁজতেছে।
তো আমি এখানে ওদের জন্য আরও কিছু টুকটাক খাবার এনেছিলাম, ওদেরকে দিলাম। আর এই যে দেখুন আরিয়ান অলরেডি ওকে পেয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এখানেও তো কারেন্ট নেই, মানে আমাদের ওইদিকে কোথাও কারেন্ট নেই। তো আরিয়ানের বাবা বসে বসে হাত পা খাটিয়ে বাতাস করতেছেন। আর আমাদের গড়ের তুলনায় ওদের গড়টাতে কিন্তু গরমের পরিমাণটা আরেকটু বেশি। ওদের বাড়িটাও যেহেতু নতুন করা হয়েছে, চারপাশে তেমন গাছপালা নেই, তাই হাওয়া বাতাসও তেমন একটা পাওয়া যায় না। আর গড়টায়ও যেহেতু সারাদিন রোদ থাকে, তাই গরমের পরিমাণটাও আমাদের বাড়ির তুলনায় অনেক বেশি। ওই বাড়ির দুলাভাই মানে সকাল থেকে বারবার ফোন করে বলতেছেন আজকে তো স্কুল বন্ধ আছে, আমাদের বাসায় চলে এসো, তাই চলে আসা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আসার পরেই একজন আমার সাথে সাথে সবসময় আসেন, তো উনিও এখন চা খাবেন। আর এই যে দেখুন গতকাল রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ওদের গাছ থেকে এত আম পড়েছে, ওরা হচ্ছে আমগুলো কুড়িয়ে এনে রেখেছে। তো আমি এখান থেকে বড় বড় কিছু আম নিয়ে এখন আম ভর্তা করব। গরমের প্রথম আম ভর্তা আর এই বছরের প্রথম আম ভর্তা বলা যায়। আমাদের বাড়িতে তো আম নেই, আমের গাছ আছে, তবে গাছগুলো ছোটো ছোটো, এখন পর্যন্ত আম হয় না। আর আজকে যেহেতু এত গরম পড়েছে, গরমের মধ্যে সত্যি আম ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা খেতেই ভালো লাগে। আর আরিয়ানের বাবা আমগুলো দেখে বলতেছেন ভর্তা করো তাহলে খাওয়া যাবে। উনি আবার মেয়েদের মতন করে এত টক খেতে ভালোবাসেন, যদিও আমার টক জিনিস তেমন একটা পছন্দ না। আগে খেতাম, অনেকটাই খেতাম, তবে এখন আর টক খেতে তেমন একটা ইচ্ছা করে না। টক খেতে গেলে দেখা যায় পুরো গা জিমজিম করে দাঁতগুলো টক হয়ে যায়। তো এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, নাগামরিচ নিয়েছি, সেই সাথে রসুন পুড়ে নিয়েছি। আলাদা একটা বলে প্রথমে লবণ দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুনটাকে মেখে তারপরে আমগুলো দিয়ে যে ভালো করে নরম করে মেখে নিচ্ছি। তো অনেকদিন পরে আম ভর্তা করতেছি। আর যেহেতু এখানে নাগামরিচ দিয়েছি, তাই কিন্তু ভর্তাটা মাখতে গিয়েই আমার ভয় হচ্ছে, এত গরমের মধ্যে পড়ে যদি হাত পুড়তে থাকে। অনেক সময় আমি দেখা যায় মরিচ দিয়ে ভাত খেলেও আমার হাত জ্বলতে থাকে। তো এরপরে আবার এই যে ওরা বলতেছে জাল কম হয়েছে, তো এখানে আরও 4টে শুকনো মরিচ পুড়ে ভেঙে দেওয়া হচ্ছে। তো ভর্তাটা আমি করতেছি, জানি না এক চিমটি খাবো কি না, কারণ একটু মুখে দিয়েছিলাম আমার যে হাড়ে টক লেগেছে। তো এখানে আমি আলাদা করে 2টা বাটিতে আরিয়ানের বাবা আর দুলাভাইকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন গরমে সবার হাহাকার অবস্থা, এত গরম কি বলবো, কোনোভাবে সহ্য করা যাচ্ছিল না। এর মধ্যে আমাকে আবার রান্না বান্না করতে হচ্ছে। তো বোনের বাসায় এলেই আমি রান্না করি, আমার বোন মশলাপাতি রেডি করে দিয়ে বলেন তুই রান্না কর, আমার রান্না নাকি অনেক মজা। তো যাই হোক, এটাই হয়তো বোনদের এক একজনের প্রতি এক একজনের অধিকার বলা যায়। তো যাই হোক, আমি যে দেখুন মাটির চুলায় রান্না করতেছি। এত গরম লাগতেছে, তারপরেও মাটির চুলায় রান্না করতে আমার ভালোই লাগতেছে, যেহেতু আমার মাটির চুলা নেই। রান্নার ফাঁকে ফাঁকে একটু বাইরের দিকে বেরিয়ে হাঁটাহাঁটি করছি। এই যে দেখুন আমার বোনের বাড়ির আগে যে গরুগুলো ছিল, তো যাই হোক ওখানে পড়ে যাব, গিয়ে দেখবো কী অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান কিন্তু আমার বোনের এই যে মেরার বাচ্চাটা পেয়েছে, তো ওটা নিয়ে খেলাধুলা শুরু করেছে। ছাগলের বাচ্চাটা এই কদিন আগে হলো, আর এই যে দেখুন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, খুব সুন্দর বাচ্চাটা, আর খুব দুষ্টামি করে। তো আরিয়ানের বাবা এখানে এসে আবার এই যে দেখুন গোসল করেছেন, গরম মানে আর সহ্য করা যাচ্ছে না। আর এদিকে টুকটাক খাবার দাবার রেডি করেছি। তো এখানে মাংস ভুনা আর মাংসের ঝোল, ডিম আর ডাল করা হয়েছে। আমি আর কিছু রান্না করতে দিইনি। তো আরিয়ানের বাবা অল্প পরিমাণে খাবেন, আর আমি তো মাংস এখন আমার খাওয়া বারণ, আমি ডাল আর ডিম দিয়ে খাবো। তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, তারপরে আমরা একসাথে খাবো, আগে ওরা খেয়ে নিক। আর এই যে দেখুন রুজিনাও গিয়ে সাথে বসেছে।
তো এই যে দেখুন ও খাচ্ছে আর আমি মাংস খাচ্ছি না দেখে আমাকে মাংস দিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব। গাড়িকে ফোন করা হয়েছে, তো গাড়ি আসতে আসতে যেটুকু সময় লাগবে আমি ভাবলাম সেই ফাঁকে উপরের বাড়িটা একবার গিয়ে দেখে আসি। আপুর বিয়ের পর থেকে অনেকবার এসেছি গেছি, তো এখন যেহেতু ওই বাড়িতে আর কেউ থাকে না, বাড়িটা এমনিতেই ভেঙে চুরে পড়ে আছে, তারপরেও ভাবলাম একটু হেঁটে দেখে আসি কী অবস্থা। তো এই যে দেখুন আগের রাস্তা, তো ওই রাস্তা দিয়ে উঠে এই যে আমার বোনের বাসা ছিল, এখানেই আপুর গড়টা ছিল। এই যে দেখুন এই দিক দিয়ে ওরা উঠতো, গড়টা একটু উঁচুতে ছিল, এখানেই গড়টা ছিল। আর এই যে দেখুন গড়ের ওই পাশটা ভেঙে চুরে একেবারে মাটি কেটে কোনো কিছুই নেই, শুধু দেয়ালগুলো দেখা যাচ্ছে। আর এই যে দেখুন আপুর শ্বশুরের ঘরটা, ওটাও ভেঙে চুরে দেওয়া হয়েছে। তো এখন আর উপরে কেউ থাকে না, সবাই নিচে চলে গেছে। উপরের বাড়িটা এমনিতেই এভাবেই আর কি ভাঙাচুরো অবস্থায় পড়ে আছে। আর এখানে আরও মাটি কেটে জায়গা করা হয়েছে, তো ওখানে আর কেউ বাড়ি করবে না, আপাতত জায়গাটা আর কি খালি পড়ে আছে। তো জায়গাটা অনেক সুন্দর। তো আমাদের বাড়ি থেকে আসলে আপুর বাড়িতে জায়গা অনেক বেশি, জায়গাটা অনেক বড়। তো এই যে দেখতে পাচ্ছেন কুকুরটা যে জায়গা দিয়ে হাঁটছে, ওই জায়গাটা আপুর বাসুরের। আর এই যে দেখুন সেই আম গাছ, এই গাছে অনেক বড় বড় আম হয়, কিন্তু জল বৃষ্টির কারণে এবছর সব আম ঝরে পড়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার বোনের ছোটো দেবরের ঘর, ছোটো ছোটো একটা একটা ঘর। এই যে দেখুন আমার বোনের ঘর, এক রুম আর পেছন দিয়ে রান্নাঘর। আর এই যে দেখুন ওটা হচ্ছে ওনার বড় বাসুরের ঘর। তো ও হচ্ছে আমার বোনের দেবরের মেয়ে, কিছুদিন আগে যার গলা পুড়ে গিয়েছিল, মাশাল্লাহ এখন সে সুস্থ আছে। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে বাসায় চলে যাব। গাড়ি মনে হয় অর্ধেক রাস্তা চলে এসেছে, আর কারেন্ট নেই, তাই এই যে সোলার প্লেট বাইরে রেখেই মোবাইল চার্জ দেওয়া হচ্ছে। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছি এখন। সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখুন আমার ঘরের দেয়াল দিয়ে বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়তেছে, খুব খারাপ একটা অবস্থা। আর এই যে দেখুন আমার রান্নাঘরের মধ্যে শিল পড়তেছে, মানে বাইরে এত শিলা বৃষ্টি হচ্ছে, বাতাসের সাথে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে, তারপরে বারান্দার চালের ফাঁক দিয়ে ঘরের মধ্যে শিল পড়তেছে, বৃষ্টি পড়তেছে। আর এই যে দেখুন বাইরের অবস্থা। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রাতের খাবারের জন্য রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনা হয়েছে। আসলে আজকে রাতে আর রান্নাবান্না করা যাবে না, কারণ আমাদের ঘরে ইনভার্টার ছিল, কিন্তু বৃষ্টির পর থেকে আমাদের ইনভার্টারটা অফ হয়ে গেছে গত 2 দিন থেকে, যেহেতু চলতেছে। তো এখন এই যে বাজার থেকে মোমবাতি এনে 2 রুমে 2টা জ্বালিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরে ইনভার্টার থাকার কারণে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, অন্ধকার একেবারে সহ্য করতে পারি না, অন্ধকারে দম বন্ধ হয়ে যায়। তো কি আর করব, মোমবাতিটা অনেকটা পরে আনা হয়েছে বৃষ্টি থামার পরে, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা ঘরে অন্ধকার ছিলাম। তো এখন আর রাতে রান্নাবান্না করা যাবে না। প্রথম যখন ইনভার্টারটা অফ হয়ে যায় তখন আমরা ঘরে প্রায় 1 ঘন্টার মতন অন্ধকার ছিলাম, মোবাইলের ফ্ল্যাশ লাইট মাঝে মাঝে অন করেছিলাম। তো আমরা আমার বোনের বাসা থেকে আসার সময় হাসিনা, শারমিন ওরা আমাদের সাথে এসেছিল, ঘরে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে অন্ধকার, মানে কি বাজে একটা অবস্থা। তো ওরা ভয় পাচ্ছিল, আর সেই ফাঁকে তো এত জোরে বাতাস বইতেছিল, মনে হচ্ছিল ঘরের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর ওরা কিন্তু কান্নাও করছিল। তো আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, পরে মোটামুটি হালকা বৃষ্টি থামার পরে বাজার থেকে যে কিছু খাবার আনিয়েছি আর মোমবাতি এনে জ্বালিয়েছি, ঘরটা হালকা একটু আলোকিত হয়েছে। তো তারপরে শেষ রাতের দিকে আরও খারাপ অবস্থা ছিল। সব কিছু মিলিয়ে মানে গতকালকে রাতটা আমার কাছে এত ভয়ঙ্কর, এত বিশ্রী একটা রাত ছিল, কি বলবো, বলার কোনো ভাষা নেই। বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে মানে অন্ধকারে বসেছিলাম,
আর পরে রাতে যখন জুড়ে জুড়ে তুফান শুরু হয়েছিল তখন সবাই মিলে কান্না করছিল আর ঘরটা অন্ধকার ছিল। তো কোনো মতে এইভাবেই আর কি রাতটা কাটিয়েছি। বর্ষার শুরুতেই এই বছর যেভাবে বৃষ্টি হয়েছে সত্যি আমি এর আগে কখনো দেখিনি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।